স্টুডেন্টস, যেহেতু আমাদের পরমাণুর সঙ্গে রিলেটেড, তাই আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় বিকিরণ যে নামেই বলো না কেন, ঠিক আছে, কারণ তরঙ্গ তড়িৎ চুম্বকীয় বিকিরণ যেটা, সেটা তরঙ্গ রূপে বিকিরণটা হচ্ছে, যেটা আলোর ক্ষেত্রে আমরা দেখি, তাপের ক্ষেত্রে দেখি। যাই হোক, এইবার বর্ণ, ঠিক। তাহলে এবার একটা জিনিস আমরা যেটা বুঝতে পারলাম, যে সূর্য থেকে যে আলোটা আসে, দৃশ্যমান আলো, সেটা একটা বহুবর্ণী আলো, অনেকগুলো রং মিশে আছে, সাদা রঙের দেখছি। তাহলে এটাকে যদি কোনো এরকম প্রতিসারক মাধ্যম, যেমন প্রিজমের ভেতর দিয়ে ফেল দিয়ে, ঠিক আছে, তা প্রিজমের ভেতর দিয়ে ফেললে কি হয় আমরা দেখেছি, বা ধরো আমাদের একটা ন্যাচারাল ফেনোমেনা, জলীয় যে গোলক গুলো থাকে, ওয়াটার ড্রপলেট গুলো থাকে, জলের ফোঁটা গুলো থাকে, যেগুলো বৃষ্টি হওয়ার পর অনেক সময় দেখেছি যে সূর্যের আলো থেকে রামধনু তৈরি হয়, ঠিক আছে, প্রাকৃতিক একটা উদাহরণ। তাহলে এই যে রামধনু তৈরি হলো, অর্থাৎ সাদা আলো, সূর্যের আলো, তার প্রত্যেকটা বর্ণে ভেঙে গেল। তাহলে এই যে বর্ণগুলোকে ভেঙে যাওয়া রংগুলোকে, এটাকে বলা হয় ডিসপারশন অফ লাইট, আলোর বিচ্ছুরণ। তাহলে কোন প্রতিসারক তলে কোন বহুবর্ণী আলো বা যৌগিক আলো আপতিত হয়ে প্রত্যেকটা মৌলিক বর্ণ যদি ভেঙে যায়, প্রত্যেকটা রঙে যে রঙে আলোটা মিশে আছে সেগুলো যদি ভেঙে ফেলতে পারি কোনো একটা মাধ্যমের ভিতর ফেলে, তখন সেই ঘটনাটাকে বলে আলোর বিচ্ছুরণ, ইংরেজিতে বলে ডিসপারশন অফ লাইট। তাহলে এইবার যদি তোমার দেখা যায় যে সাদা আলো, সূর্যের যে আলোটা, বর্ণের আলোটাকে নিয়ে এলাম, নিয়ে এসে এই প্রিজমে ফেললাম, ঠিক। তাহলে প্রিজমে ফেলার পর কি দেখবো আমি দেখবো যে, ধরে নাও এটা বেগুনি, দিস ইজ ভায়োলেট। তাহলে বেগুনি বর্ণের, যেহেতু এখন এর আগের পার্টে আমরা দেখেছি যে কম্পাঙ্ক সবথেকে বেশি, এনার্জি প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি অনুসারে তার এনার্জিও সবথেকে বেশি, শক্তিও সবথেকে বেশি। যখন এই কাঁচ, এই প্রিজমটা কাঁচ দিয়ে তৈরি, এই কাঁচের ভেতর যখনই এলো, সে সব থেকে তার এনার্জি লুজ হলো, তার সব থেকে এনার্জি কমে যাওয়ার ফলস্বরূপ সে কি হলো, অনেক স্লো হয়ে গেল, তার বেগটা এখানে এসে কমে গেল, আর বেগটা কমে যাওয়ার জন্য সে বেশি পরিমাণ বেঁকে গেল। ক্লিয়ার? বেগুনিটা। আর যদি লালের ক্ষেত্রে দেখি, দেখা গেল লাল, তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার এনার্জিটা কম, কিন্তু তার অতটা এনার্জি কমলো না, সে কম বেগলো। তাহলে এইভাবে তোমার সব থেকে বেশি কার ছিল, তো কম্পাঙ্ক, সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি ছিল, এই তরঙ্গ দৈর্ঘ্য কার কম ছিল, কম্পাঙ্ক কার বেশি ছিল, বেগুনি, অর্থাৎ 7000 4000 অ্যাংস্ট্রম। আর এটা কত, লালটা 7000 অ্যাংস্ট্রম। তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি ছিল, তাহলে সে কম বেঁকেছে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম ছিল সে বেশি বেঁকেছে, বেগুনি। আর এটা হচ্ছে লাল। আর মাঝামাঝি যে আলোগুলো আছে, সেই আলোগুলো মাঝখানে সবাই আলাদা হয়ে গেছে, অর্থাৎ আলোর বিচ্ছুরণ হয়েছে। 1 2 3 4 5 6 7 7 সবাই বেঁকে গেছে, ঠিক আছে। তার মানে যে আলো দিয়ে সাদা বর্ণের আলো তৈরি ছিল, সেই আলোটা সবাই ভেঙে গেছে। সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য, বেশি কম্পাঙ্কের বেগুনি বেশি বেঁকেছে, আর যার কম্পাঙ্ক কম ছিল, তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছিল, লাল, সে কম বেঁকেছে। এইভাবে প্রত্যেকটা আলো যে ভেঙে গেল, এখানে যদি কোনো একটা পর্দা ফেললাম, সাদা মতো পর্দা, তাহলে পর্দায় প্রত্যেকটা বর্ণ আলাদা হয়ে গেল, ঠিক।
এইটাকে বলা হয়, এই যে প্রত্যেকটা রং আলাদা হয়ে গেছে, এটাকেই বলা হবে এই আলোর বর্ণালী। তাহলে আলোর কি পেলাম? একটা বর্ণালী পেলাম। এবার একটা সাদা পর্দার উপর বিভিন্ন বর্ণের আলো তুমি দেখতে পাচ্ছ। এইবার তুমি যদি এটা কোনো বর্ণালী বীক্ষণ যন্ত্র, ঠিক আছে, তার ভেতরে তুমি ফেলে দেখো, সেখান থেকে তার রেজাল্টটাকে, আউটপুটটাকে বার করে আনো, তখন দেখবে সাদা কাগজের উপর এইভাবে বিভিন্ন রং পাশাপাশি রয়েছে। বেনিয়া সহ কলা, প্রত্যেকটা রং আলাদা আলাদা করে রয়েছে, ঠিক আছে না? তার মানে এইভাবে তুমি দেখতে পাচ্ছ, ধরো এখানে ধরো লাল, এইখানে দেখতে পাচ্ছ বেগুনি, নীল, আ স হ ক লা, ঠিক আছে? তোমার কত? আর্মস্ট্রং 4000 প্যাক্সেল। প্রত্যেকটা রেখা, প্রত্যেকটা আলো পাশাপাশি দেখছে, ঠিক? তাহলে এই যে বিভিন্ন আলো দেখতে পাচ্ছ, তার মানে আলো বিকিরণ হয়েছে, বেরিয়ে এসছে, তার জন্য তুমি বিভিন্ন রঙের পটি দেখতে পাচ্ছ, বিভিন্ন বর্ণের আলোকে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে না? তাহলে এই যে আলাদা হয়ে গেল, এটাকে বলছে স্পেকট্রাম, বাংলায় বলে বর্ণালী। এবার এই বর্ণালীতে প্রত্যেকটা আলো পাশাপাশি রয়েছে, একে অপরের কাছাকাছি রয়েছে, এবং এটা যেহেতু শক্তি এখানে রিলিজ হচ্ছে, ঠিক আছে, ইমিট করছে, তাই এটাকে ইংরেজিতে বলা হয় কি ধরনের স্পেকট্রাম? বর্ণালী। বর্ণালী হচ্ছে ইমিশন স্পেকট্রাম। ইমিশন স্পেকট্রাম কেন? কালো আলো এখানে শক্তি ছেড়ে দিয়েছে, তাই সে বিভিন্ন রংগুলোকে তুমি দেখতে পাচ্ছ। তাহলে ইমিশন স্পেকট্রামে যে লাইনটা আমরা দেখতে পাই, যেহেতু আলোগুলো এসে পৌঁছেছে প্রত্যেকটা, তাই এগুলো প্রত্যেকটা যে যে রঙের, সেই রঙের আমি কি পারি? এক একটা দাগ দেখতে পাই। দাগটা কিছুই নয়, সেটা বর্ণালী বীক্ষণ যন্ত্রে ফেলা হলে এইভাবে কোন দাগটা কোথায় আছে খালি চোখে দেখলে পরপর দাগ দেখতে পাবে, আর সেটাই বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে যখন কাগজে বেরিয়ে আসবে এরকম রেখার মতো দেখতে পাবে। কিন্তু এখানে কি রকম রয়েছে? পাশাপাশি সব রয়েছে, ঠিক? যেহেতু এই বর্ণালীটা এটা ইমিশন স্পেকট্রাম, ঠিক আছে, কালারফুল, রঙিন, বিভিন্ন বর্ণগুলো দেখা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসের প্রকৃতি কেমন? প্রকৃতিটা হচ্ছে যে এরা প্রত্যেকটা আলো পর 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 সেজে রয়েছে একটা নির্দিষ্ট রেঞ্জ, যেমন 4000 থেকে 7000 অ্যাংস্ট্রং এর ভেতরে সব আলো রয়েছে, পর 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 রয়েছে। তাই এটাকে বলে নিরবিচ্ছিন্ন, কোনো বিচ্ছিন্ন না, মাঝখানে কোনো ভাগ নেই আলোর ভেতরে, পর পর রয়েছে সব, নিরবিচ্ছিন্ন বর্ণালী। ইংরেজিতে কি বলে? কন্টিনিউয়াস স্পেকট্রাম। তাহলে আলোর যে বর্ণালীটা পাই কেমন স্পেকট্রাম? কন্টিনিউয়াস স্পেকট্রাম। তাহলে এখানে কোনো আলাদা হয়ে রং রয়েছে না স্যার? বলে কেন? বলে এখানে লাল, তারপরে এই নিচ থেকে শুরু করে বে, নি, আ, স, হ, ক, লা, বিভিন্ন রংগুলো পাশাপাশি আছে। সেটাকেই যখন আমি যন্ত্রে ফেলে আমি তার থেকে কাগজ বার করলাম, সেখানেও পর পর রয়েছে। তার মানে এই টোটালটা একটা মনে হচ্ছে বর্ণালী, তার মধ্যে সব রং রয়েছে। এই টোটালটা একটা মনে হচ্ছে না? 7000 থেকে 4000, 4000 অ্যাংস্ট্রং থেকে 7000 অ্যাংস্ট্রং এর ভেতরে সব রংগুলো রয়েছে। তাই এটা নিরবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন বর্ণালী নয়। ইংরেজিতে বলে কন্টিনিউয়াস, মানে স্পেকট্রামটা কন্টিনিউ, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এবং এই যে কন্টিনিউয়াস স্পেকট্রাম কেন হয়েছে? ইমিশনের জন্য, তাই এটা কালারফুল দেখতে পাচ্ছি। আর যদি ইমিশন না হতো, তার উল্টো আমি একটা স্পেকট্রাম পাই। সেটা হচ্ছে কি স্পেকট্রাম?
সেটাকে বলা হয় আলো শোষণের জন্য যে স্পেকট্রাম, সেটাকে বলে অ্যাবজর্পশন স্পেকট্রাম। ঠিক আছে না? অর্থাৎ আলো শোষিত হওয়ার জন্য যদি স্পেকট্রাম গুলো এখানে পাওয়া যেত, তাহলে কিরকম স্পেকট্রাম হতো বলে স্যার? আলো তো শোষিত হয়ে গেছে, তাহলে বর্ণালীটা কেমন হবে? সব কালো। তাহলে এই অংশটা কেমন হয়ে যাবে? এই অংশটা পুরো হয়ে যাবে ব্ল্যাক, ডার্ক। তার মানে এই অংশে বর্ণালীটা আমি পেলাম কেমন? অন্ধকার। তাহলে অন্ধকার যখন পাচ্ছি, তাহলে সেটা কি স্পেকট্রাম? অ্যাবজর্পশন স্পেকট্রাম। সেক্ষেত্রেও বর্ণালী হচ্ছে। তাহলে এইবার যখন সেটা নিরবিচ্ছিন্ন বা কন্ট্রাস্ট স্পেকট্রাম হয়, আমি কিন্তু সেটাকে আলাদা করে অ্যাবজর্পশন স্পেকট্রামের কোনো মানে হয় না, কারণ একটা জায়গা পুরোটা কালো, তার ভেতরে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলোকে আমি শোষণ করে নিয়েছি, তাই সেখানে অন্ধকার। তাহলে এটাকে স্পেকট্রামই আমি বলতে পারি না, ঠিক না? স্পেকট্রাম বলতে পারবো? পারবো। কিন্তু এই বর্ণালীটাই যখন দেখা গেছে যে একই পরীক্ষা আমি সূর্যের আলো না কি করলো, একই বর্ণালী তৈরি করার চেষ্টা করলো, এবং যেটা বিজ্ঞানী বোর করে রেখেছিল, বোর খালি খালি বলেনি এত কথা, সে একটা ল্যাম্প, একটা বাল্ব তৈরি করলো। সাপোজ দিস ইজ এ বাল্ব, এখানে হাইড্রোজেন গ্যাস করলো। কি গ্যাস? হাইড্রোজেন গ্যাস। তাহলে এর ভেতর ইলেকট্রিক স্পার্ক তৈরি হচ্ছে, ফলে হাইড্রোজেন গ্যাস থেকে আলো বেরোচ্ছে। তাহলে হাইড্রোজেন গ্যাস থেকে কেন আলো বেরোচ্ছে সেটা বলছি, সেটা বিজ্ঞানী বোরই বলেছে কেন আলো বেরোচ্ছে। তাহলে হাইড্রোজেন গ্যাস থেকে যে আলোটা বেরোচ্ছে সেটাকে তিনি প্রিজমে ফেললেন। প্রিজমে ফেলার পর কোনটা? হাইড্রোজেন ল্যাম্প, হাইড্রোজেন বাতি থেকে হাইড্রোজেন গ্যাসে, বাল্বের ভিতরেই হাইড্রোজেন গ্যাস ভরেছিল, যেমন নিয়ন ল্যাম্প হয়, আর্গন ল্যাম্প হয়, তেমনি নাইট্রোজেন ল্যাম্প হয়, তেমনি হাইড্রোজেন গ্যাসকে বাল্বের ভেতর বলে আলো সৃষ্টি করেছিল। সেই আলোটা হাইড্রোজেন বাতি থেকে যখন বেরিয়েছিল, তখন সেটাকে অবজার্ভ করলো। ঠিক আছে? দেখলো, কি দেখলো? বেগুনি একটা আলো এলো। কি এলো? বেগুনি একটা আলো এলো। আর একটু নিচে লিখি, একটা লাল এলো, নীল এলো, নীলাভ সবুজ এলো, চারটেই আলো এলো, এবং এর কোনো রেঞ্জ নেই, একে অপরের সঙ্গে মিশে নেই, এরা সবাই আলাদা। ক্লিয়ার? এবং এটাকেই যদি আমি কাগজের উপর ফেলি, এটা পর্দার উপর ফেললে কেমন লাগলো? বেগুনি, নীলাভ সবুজ, নীল, লাল। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমি ফেলে দিই কাগজের উপর, তাহলে কি হবে? ব্যাপারটা কেমন দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে, একটা লালের পটি পেলাম, দেন লাল থেকে তো এরা অনেকটা, কারণ লালের হচ্ছে 7000 অ্যাংস্ট্রম, আর কোথায় 4000 অ্যাংস্ট্রম। এখানে একটা বেগুনির পটি পেলাম, মাঝখানে একটা নীলাভ সবুজ পেয়েছি, এরা কাছাকাছি, জাস্ট এরকম পটি পেলাম। তখন বললো না তো রাদারফোর্ড যেটা বলছে, আসছি তাহলে, এবং সেগুলোকে নাম দেওয়া হলো হাইড্রোজেন। কিসের জন্য? আলফা, বিটা, গামা, ডেল, নামকরণ করেছিল আলফা, বিটা, গামা, ডেল। তাহলে এই বিভিন্ন বর্ণালী পেলাম এরকম। তার মানে হাইড্রোজেন বাতি থেকে, অর্থাৎ এটার নাম দেওয়া হলো কি, এটা
তোমার সূর্যের আলো বর্ণালী নয়, এটাকে বলা হয় পারমাণবিক বর্ণালী। কোন পরমাণু থেকে এটা তৈরি হচ্ছে। এই রেটা, রশ্মিটা তো সূর্যের ভেতরে কোর থেকে আসছে না, এটা পরমাণুর ভেতর থেকে আসছে। অতএব আলোটা পরমাণুর নিজস্ব, হাইড্রোজেনের নিজস্ব, তার ভেতর থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বেরিয়ে আসছে, তাহলে সেটা হচ্ছে পারমাণবিক বর্ণালী, বলা হলো অ্যাটমিক স্পেকট্রাম। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে বিজ্ঞানী নীল বোর লক্ষ্য করলো যে সূর্যের আলোর মতো একটা যৌগিক আলো যে 7টা রং মিশে আছে, যে পরপর বর্ণালী পাচ্ছি, হাইড্রোজেনের ক্ষেত্রে বর্ণালীটা ডিফারেন্ট। কিরকম? প্রত্যেকটা বর্ণ আলাদা, একে অপরের সঙ্গে মিশে নেই, ফলে এই যে আলাদা আলাদা রেখা রেখা ভাব একসঙ্গে সবগুলোকে যেটা আগে দেখালাম, তাহলে এটাকে বলা হলো ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা। ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণালী। তাহলে তো বিচ্ছিন্ন, একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন বর্ণালী। বা লাইন স্পেকট্রা, একটা রেখা আলাদা আলাদা হয়ে গেছে, লাইন স্পেকট্রা বা বাংলায় বলা হলো রেখা বর্ণালী। তাহলে পরমাণুর ক্ষেত্রে আমরা যেটা পেলাম, সূর্যের আলোর মতো কন্টিনিউয়াস স্পেকট্রা নয়, বর্ণালী নয়, এটা বিচ্ছিন্ন বর্ণালী, এটা হচ্ছে রেখা বর্ণালী, বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী। তাই এবং আলোগুলো দেখতে পেয়েছি, বেগুনি, নীলাভ সবুজ, নীল, লাল। এই যে বেগুনি সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য, বেগুনি, নীল, নীলাভ সবুজ, লাল, এই 4টে কালারকে দেখতে পেলাম। ঠিক, তাহলে 4টে কালারকে দেখতে পাচ্ছি, মানে কি জন্য দেখতে পাচ্ছি সেটা তো অটোমেটিক চলে আসবে, সেটা হচ্ছে ইমিশন স্পেকট্রাম। আলো এসছে তাই আমি রংগুলো দেখতে পাচ্ছি, কিন্তু স্পেকট্রাটা কেমন, সেটা কন্টিনিউয়াস নয়, নিরবিচ্ছিন্ন নয়, সেটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী অর্থাৎ রেখা বর্ণালী। তখনই রাজবিজ্ঞানী নীল বোর প্রশ্ন করলো যে আমি হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি যেটা বলছো, আপনি যেটা বলছেন যে ইলেকট্রন যদি সবসময় একটা অরবিটের, অ্যাকর্ডিং টু দা রাদারফোর্ড বললো নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরছে। তাহলে ইলেকট্রন যদি ঘোরে সব সময়, তাহলে ইলেকট্রন শক্তি বিকিরণ করছে, এবং রাদারফোর্ড কখনো বলেনি যে উইথ এ ফিক্সড ভেলোসিটি এক। তাহলে যদি তার বেগ বিভিন্ন রকম হয় এবং ফিক্সড কোনো রেডিয়াস না থাকে, বিভিন্ন বেগে ঘোরে, ন্যাচারালি তাহলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন কম্পাঙ্কের শক্তি বিকিরণ করবে। যদি ভেলোসিটি আলাদা হয়, তাহলে বেগ, তাহলে এর থেকে যে রশ্মিটা বেরিয়ে আসছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে বিভিন্ন কম্পাঙ্কের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বেরিয়ে আসছে। ফলে যখন এটাই এক্সপেক্টেড যে এই রশ্মিটাকে যদি আমি প্রিজমে ফেলি, তাহলে আমি প্রিজমে কেমন পাবো, এক বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন কম্পাঙ্কের একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী, কন্টিনিউয়াস স্পেকট্রাম। তাহলে যেখানে ইলেকট্রন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন কম্পাঙ্কের যে রশ্মি, সেগুলো একসঙ্গে মিশে থাকবে। তাহলে পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট কম্পাঙ্কের যে রেখা বর্ণালী পাচ্ছি, সেটার ব্যাখ্যা এই তথ্য থেকে পাওয়া যাচ্ছে না, রাদারফোর্ড সেই সম্পর্কে কিছু বলেনি। ঠিক, তাহলে রাদারফোর্ডের মত অনুসারে ইলেকট্রন বিভিন্ন কম্পাঙ্ক বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বিকিরণ করছে, ফলে তার বর্ণালীটা কি হবে, একসঙ্গে সব তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক মিশে সূর্যের আলো যেমন হয় তেমনি একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাবো। কিন্তু বাস্তবে হাইড্রোজেন ল্যাম্প বানিয়ে প্রমাণ করে বিজ্ঞানী নীল বোর যে না, আমি হাইড্রোজেনে দেখেছি সেখানে রেখা বর্ণালী পাওয়া যাচ্ছে, পার্টিকুলার 4টে বর্ণালী আমি পাচ্ছি, 4টে বর্ণের আলো পাচ্ছি। এটা কেন হয়? তাহলে তোমার এই তথ্যটা ভুল। সেটাই তো ছিল আগের দিন বলছিলাম যে ফেইলিয়ার অফ রাদারফোর্ডস যে এক্সপেরিমেন্ট, তার যে কনক্লুশন, সে তার এখানে ফেল করে গেল। এবং তার সঙ্গে ম্যাক্সওয়েলের তথ্যটাও বললো যে সে শক্তি বিকিরণ করবে,
এবং সেটা বর্ণালীর দ্বারাও প্রমাণ করা হয়ে গেল। ঠিক আছে না? তাহলে এই দুটো জিনিস, একটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, তার সঙ্গে সঙ্গে আমরা বর্ণালীর ব্যাপারটা অনেক কনফিউশন থাকে অনেকের মনে, সেটাকে দূর করলাম। এবার যদি বলি যে স্যার হাইড্রোজেন তো আলো বিকিরণ করছে, তড়িৎচুম্বকীয় তো শক্তি ছেড়ে দিচ্ছে, তার জন্য বর্ণালী দেখতে পেলাম যে বেগুনি একটা রেখা পেলাম, বেগুনি একটা বর্ণালী পেলাম, একটা বর্ণ পেলাম বেগুনি, নীলাভ সবুজ, নীল আর লাল। যদি কোনোভাবে হাইড্রোজেন শক্তিকে শোষণ করে, অ্যাবজর্ব করে, তার জন্য বর্ণালী পাবো? ইয়েস পাবো। তাহলে বর্ণালীটা কেমন পাবো? সেক্ষেত্রেও আমি একই রকম বর্ণালীগুলো পাবো, কিন্তু যেহেতু শক্তি শোষণ করেছে, ফলে বর্ণালী সেই জায়গাগুলো কি হয়ে যাবে? ব্ল্যাক। সেই জায়গাগুলো কি হয়নি? আলো আসেনি, না বেগুনি দেখতে পাবে, না নীল দেখতে পাবে, না নীলাভ সবুজ দেখতে পাবে, না লাল দেখতে পাবে। তাহলে সেই পার্টিকুলার জায়গাগুলোকে কেমন দেখতে পাবে? বোঝা গেল? বুঝতে অসুবিধা হলো না? এইখানে ব্ল্যাক হয়ে গেল। বলে স্যার এর বাইরেও কি হাইড্রোজেন কোনো শক্তি বিকিরণ করবে? করবে। এর বাইরে কি কোনো হাইড্রোজেন শোষণ করবে? হাইড্রোজেন করবে, কিন্তু সেইগুলো আমরা চোখে দেখতে পাবো। আমরা যেটুকু চোখে দেখতে পাই সেটাই তোমাদের বলা, এবং এটার ব্যাখ্যা কেন হয় বিজ্ঞানী বামার করেছিল পরবর্তী পর্যায়ে। পরবর্তীকালে তিনি শুধু হয়তো বিজ্ঞানী নীল বোর হাইড্রোজেন বাতি জ্বালিয়ে দেখে নিয়েছিল রেখা বর্ণালী, কিন্তু এটা কেন হয় কি বৃত্তান্ত, যেটা নিয়ে পরবর্তীকালে কাজ করেছিল বিজ্ঞানী বামার। কোনটা নিয়ে? যে বর্ণালী পাচ্ছি হাইড্রোজেনের পরমাণু থেকে, অ্যাটমিক স্পেকট্রা, পারমাণবিক বর্ণালী, সেটা রেখা বর্ণালী, এবং যেটা দৃশ্যমান, যে রেঞ্জটা অর্থাৎ 7000 অ্যাংস্ট্রম থেকে 4000 বা 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম, এই যে রেঞ্জ, এই রেঞ্জের ভেতর যেটা দৃশ্যমান, যে বর্ণালীটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কেন হচ্ছে কি বৃত্তান্ত কাজ করেছিল বিজ্ঞানী বামা, যেটা আমরা এর পরেই পড়ব। তাহলে বর্ণালীটা আমরা আশা করি বুঝতে পেরেছি বা তোমাদের বোঝাতে পেরেছি। কন্টিনিউয়াস স্পেকট্রা এবং লাইন স্পেকট্রা, বিচ্ছিন্ন বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী। আর কেন হয়? একটা ইমিশনের জন্য হতে পারে, যেটা আমরা সাধারণত পপুলার সবাই জানি, ঠিক আছে। আরেকটা অ্যাবজর্পশন, শোষণের জন্য হতে পারে, ঠিক আছে। অ্যাবজর্পশন স্পেকট্রা এন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।